চার বিধানসভা উপনির্বাচনের ফলাফলের উপরে তৃণমূল কংগ্রেসের ভূত ভবিষ্যৎ বাঁচা মরা না নির্ভর করলেও আগামী দিনে বিজেপির বাংলায় ঘুরে দাঁড়ানো, জমি ধরে রাখা বা ওই গড় রক্ষার মতো বিষয়গুলো অনেকাংশে নির্ভর করছে। এক কথায় বা গোদা বাংলায় যাকে বলে নাক কান কাটা না যাওয়া, মাথা হেঁট না হওয়ার মতো বিষয়গুলো তো অবশ্যই আছে। কারণ 21-এর নির্বাচনে এই চার বিধানসভা কেন্দ্রের মধ্যে 3টি বিধানসভা অর্থাৎ মানিকতলা বাদ দিয়ে বাকি 3টিতে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল এবং 24-এ সারা রাজ্য জুড়ে এত খারাপ ফলাফলের মধ্যেও সেই 3 বিধানসভা অর্থাৎ রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণে কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা ভালো ফলাফল করেছিল। আর উপনির্বাচনে এসে সেই ফলাফল যদি ধরে না রাখতে পারে তাহলে তো অবশ্যই ভারতীয় জনতা পার্টি একটা ব্যাকফুটে চলে যাবে। 2021-এর বিধানসভা নির্বাচনে 200 আসনের ডাক দিয়ে 77-এ আটকে যাওয়া বঙ্গ বিজেপি বা 2024-এর লোকসভা নির্বাচনে 35 আসনের ডাক দিয়ে 12 আসন পাওয়া বঙ্গ বিজেপি কিন্তু বর্তমানে বেশ অনেকটা ব্যাকফুটে। তাদের এই ব্যাকফুট থেকে বেরিয়ে আসতে হলে বা এই জায়গা থেকে রিকভারি করে বঙ্গ বিজেপির প্রাসঙ্গিকতা ফিরে পেতে হলে এই চার বিধানসভা উপনির্বাচন কিন্তু তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই চার বিধানসভা উপনির্বাচনে যদি কোনো রকম ভালো ফলাফল না করে দেখাতে পারে তাহলে কিন্তু তার একটা সরাসরি প্রভাব পড়বে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের উপরে। তাছাড়া যেহেতু লোকসভা নির্বাচনে রাজ্যে খারাপ ফলাফল করেছে বিজেপি, সেহেতু হাতের পাঁচ এই 3 বিধানসভা উপনির্বাচনে হারা জেতাটা ডেফিনেটলি নির্ধারণ করবে আগামী 26-এর নির্বাচনে বিজেপি রাজ্যে ঘুরে দাঁড়াবে নাকি 24-এর মতো পায়ের তলার জমি হারিয়ে ধীরে ধীরে বঙ্গ রাজনীতিতে তারা বামেদের মতো অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। কারণ বিগত বিধানসভা ও পরবর্তী লোকসভা নির্বাচনে জেতার পর সেই জেতা সিট যদি উপনির্বাচনে ধরে না রাখতে পারে তাহলে একটা স্পষ্ট বার্তা চলে যাবে বিজেপির প্রতি আস্থা মানুষের কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। যদিও বঙ্গ রাজনীতিতে বিজেপি আপাতত বা বর্তমান এ সময় পর্যন্ত তারা সেই প্রাসঙ্গিকতায় পৌঁছতে পারেনি যেটা বাম কংগ্রেসরা পৌঁছতে পেরেছিল। তৃণমূলের কথা তো আপাতত না হয় ছেড়ে দিলাম। এখানে অনেকে বলতে পারে যে উপনির্বাচনের ফলাফল তো বেশিরভাগ ক্ষেত্রে রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দলের পক্ষে যায়, তাহলে আর কি ধেই করে নাচুক বঙ্গ বিজেপি। বিগত সময়ের রাজনীতির সঙ্গে বর্তমান রাজনীতির আকাশ পাতাল পার্থক্য, তাই পুরনো ট্র্যাডিশন ভেঙে নতুন কিছু করাটা আপাতত বঙ্গ বিজেপির মূল চ্যালেঞ্জ। তুমি প্রতিটা ইউনিট টেস্টে ফেল করেছো, তার উপর হাফ ইয়ারলি পরীক্ষাতে বসে ভাবছো যে ক্লাসে উঠবো তো ফাইনাল পরীক্ষাতে, সুতরাং এই পরীক্ষায় কি যায় আসে। আর এই ফাইনালের ভোকাল টনিক ইসবার 200 বার তো বাংলার মানুষ দেখেছে। একের পর এক নির্বাচনে ধরাশায়ী হওয়ার পর এই সব মাঠ গরম করা কথাবার্তা শোনালে বাংলার মানুষ তো দূরের কথা, বিজেপির কর্মী সমর্থকরা গালাগালি দেবে। তৃণমূল কংগ্রেস যদি এই 3 বিধানসভা আসনের মধ্যে একটিও বের করে আনতে পারে নিজেদের ফেভারে তাহলে সেটা তৃণমূল কংগ্রেসের জন্য বড় শুভ লক্ষণ বয়ে নিয়ে আসবে অন্তত আগামী 26-এর বিধানসভা নির্বাচনের জন্য। আর সেই চেষ্টায় তৃণমূল কংগ্রেস করছে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার প্রথম দিন থেকে। সে তাদের জেতা আসন মানিকতলা বলুন বা বাগদা, রানাঘাট, রায়গঞ্জ সর্বত্র সমান গুরুত্ব দিয়ে নিজেদের জয় সুনিশ্চিত করতে মরিয়া টিএমসি, যে কারণে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার প্রথম দিন থেকে মাঠে নামিয়েছে সর্বস্তরের নেতৃত্বকে। তাছাড়া পিকেট টিম, অভিষেক ব্যানার্জির টিম এগুলো তো আছে। অন্যান্য যে কোনো নির্বাচনের থেকে তারা এক বিন্দু হালকাভাবেও দেখছে না এই উপনির্বাচনকে, বরং আরো বেশি গুরুত্ব দিয়ে ঝাঁপাতে দেখা যাচ্ছে সর্বত্র তৃণমূল কংগ্রেসকে। সেদিক থেকে বঙ্গ বিজেপির হাব ভাব দেখে মনে হচ্ছে যে পাশের বাড়ি অন্নপ্রাশনে খেতে এসছে, খুন্তি নাড়ার তো কোনো প্রয়োজন নেই, টেবিল পাতলেই খাবো দাবো, আইসক্রিম হাতে নিয়ে বাড়ি চলে যাব। যেমন ধরুন দিলীপ ঘোষ, তিনি তো এখন অভিমানী, তাই তিনি এখন এইসবের বিষয়ে কোনো নাক গলায়নি। সুকান্ত মজুমদার, ধরি মাছ না ছুঁই পানি, কারণ তার রিটায়ারমেন্টের ঘন্টা বেজে গিয়েছে, তাই প্রচারে বেরোলেও তার শারীরিক অঙ্গভঙ্গি বা শারীরিক ভাষা বলে দিচ্ছে ছেড়ে দে মা কেঁদে মাছি। আর শুভেন্দু অধিকারী, বাংলার বীরবল, হারের কোনো রকম দায় আর নতুন করে তিনি নিতে চায় না, সে শিক্ষা তার অনেক হয়েছে, তাই এবার তিনি একেবারে মেপে জুপে পা ফেলছে। যেতে হয় তাই তিনি কোনো রকমে জেতা বিধানসভাগুলোতে একটা করে সভা করে একেবারে গঙ্গা জলে হাত ধুয়ে নিষ্কৃতি নিয়ে নিয়েছে। বঙ্গ বিজেপির বর্তমান 3 মূর্তি বা এই হত্যাকর্তা বিধাতাদের যদি এহেন হাল হয় তাহলে নিচুতলার কর্মীরা কত রেড বুল খেয়ে মাঠে নেমেছে তা তো বোঝা যাচ্ছে। এ তো আর মমতা ব্যানার্জি নয় যার ছবি দেখিয়ে একটা আস্ত নির্বাচন জয় করে আসা যায়, বা যার নির্দেশে বা যার এক বাক্যে সমস্ত স্তরের নেতাকর্মীরা মাঠে নেমে পড়বে। সে জায়গা তো বিজেপি এখনো পর্যন্ত পশ্চিমবাংলার মাটিতে তৈরি করে উঠতে পারেনি, আর ভবিষ্যতে পারবে কিনা সে বিষয়ে ঢের সন্দেহ আছে। তাছাড়া যে নেতাদের নির্বাচনী বৈতরণী পার করতে নরেন্দ্র মোদী, অমিত শাহ ছাড়া
অনুরাগ ঠাকুর, হেমন্ত বিশ্ব শর্মা, স্মৃতি ইরানির মতো ভিন রাজ্যের চুনোপুটি নেতাদের ডেলি প্যাসেঞ্জারি করতে হয়, তারা দাঁড়িয়ে থেকে অন্যের নির্বাচন জেতাবে, এটা ভাবলেই তো গোমূত্রের কথা মাথায় চলে আসে। সকাল দুপুর রাতে শুয়ে পড়ে 3 ছিপি খেয়ে। আর কেন্দ্রীয় সাহায্য বা কেন্দ্রীয় সুযোগ সুবিধা, সে কথায় যদি আসা যায়, তাহলে সদ্য লোকসভা নির্বাচনে আস্ত যে কলা গাছটা ধরিয়ে দিয়েছে কেন্দ্রীয় বিজেপিকে, তাতে করে এইসব স্বপ্ন দেখা আপাতত বন্ধ বঙ্গ বিজেপির ক্ষেত্রে। লোকবল, অর্থবল বা সাপোর্ট সবটাই এখন বঙ্গ বিজেপিকে ঠিক করতে হবে। এই উপনির্বাচনে যদি ভালো ফলাফল করে দেখাতে পারে বা কিছু ভালো ফলাফল নিয়ে আসতে পারে, তাহলে পরবর্তী যে 6টা উপনির্বাচন আছে সেখানে হয়তো কিছু কেন্দ্রীয় সুযোগ সুবিধা বা ওই ডেলি প্যাসেঞ্জারি দেখা যেতে পারে। না হলে উপনির্বাচনে তো দূরের কথা, আগামী 26-এর নির্বাচনেও বঙ্গ বিজেপিকে ভাসতে হবে কানা বেগুনের মতো তরকারিতে। অর্থাৎ আমও যাবে, ছাড়াও যাবে। বঙ্গ বিজেপির 2026-এর ভবিষ্যৎ অর্থাৎ সব মিলিয়ে নির্ভর করছে কিন্তু এই 4 বিধানসভা নির্বাচনের ফলাফলের উপরে। আর বঙ্গ বিজেপি এই 4 বিধানসভা উপনির্বাচনকে যেভাবে হালকা তালে নিয়েছে, তাতে করে বঙ্গ বিজেপির কিন্তু এই 4 বিধানসভার মধ্যে একটি বিধানসভা ওই রানাঘাট দক্ষিণ ছাড়া বাকিগুলো পাওয়া কিন্তু একেবারে চাঁদের হাটে স্বপ্ন বসানোর মতো হয়ে দাঁড়াচ্ছে। তো দেখা যাক আগামী দিনে কি হয়। আগামীকাল তো নির্বাচন, পরবর্তীটা বোঝা যাবে নির্বাচনী ফলাফল বেরোলে। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে।